আমার বাবা মা জোর করে বলেছিল আমার নিজের বাড়িটা যেন আমি আমার বোনকে বিয়ের উপহার হিসেবে দিয়ে দিই। আমি যখন সরাসরি না বললাম, পুরো কমিউনিটি সেন্টারের হলরুমটা একদম চুপ হয়ে গেল। গান থেমে গেল, লোকজনের হাসি থেমে গেল। শুধু একটা শব্দ কানে এলো, ধাতব কিছু একটা টেবিলের ওপর ঘষা খাওয়ার শব্দ। আমার নাম ইহতেশাম রহমান। সবাই আমাকে ইহতেশাম বা ইহান বলে ডাকে। আমি কোনোদিন রেডিমেড জীবন পাইনি, আমি নিজের হাতে জীবন গড়েছি। আমার দাদির রেখে যাওয়া গ্রামের 2 বিঘা জমিতে আমি নিজের হাতে একটা বাড়ি দাঁড় করিয়েছি। দিনের পর দিন, রাতের পর রাত কাজ শেষে বাড়ি ফিরে আবার কাজ করেছি। ইট তুলেছি, কাঠ বসিয়েছি, নিজের হাতে রং করেছি। আজ সেই বাড়িটার বাজার মূল্য প্রায় 40 লাখ টাকার মতো। কিন্তু আমার কাছে এটা টাকার হিসাব না, এটা আমার ঘাম, আমার সময়, আমার আত্মসম্মান। আমি 19 বছর বয়সে ঢাকায় এসে রাজমিস্ত্রির কাজ শুরু করি। ধীরে ধীরে শিখেছি ইলেকট্রনিকের কাজ, প্লাম্বিং, টাইলস বসানো, যা পারি সব করেছি। রাতে পলিটেকনিক্যালের শর্ট কোর্স করেছি। যখন আমার বন্ধুরা ঘুরতে গেছে, আমি তখন টাকা জমিয়েছি। আমার বাবা একবার আমাকে 7 লাখ টাকা ধার দিয়েছিল, কিন্তু সেটাও সুদে। আমি 1 বছরের মধ্যে সব শোধ করে দিয়েছি। তারপর থেকে আমার জীবনে যা কিছু আছে সব আমার নিজের। আমার ছোট বোন লাবণী, সে একদম আলাদা। সে সবসময় বাবা মায়ের আদরের, সুন্দর, স্টাইলিশ, সবসময় নতুন নতুন জিনিস চায়। বাবা মা বলে ওর বড় স্বপ্ন আছে, আর আমাকে বলে তুই তো দায়িত্বশীল। কিন্তু দায়িত্বশীল মানে কি আমি ভালো করেই জানি। তুই পরিবারের ভরসা, দরকারে তোরটাই আগে দিতে হবে। আমাদের খুব একটা ঘনিষ্ঠ সম্পর্ক না থাকলেও তাদের কথায় আমি লাবণীর বিয়েতে 3 লাখ টাকা দিয়েছিলাম। বিয়েটা ছিল বেশ বড়সড়। ঢাকার একটা কমিউনিটি সেন্টারে, প্রায় 300 অতিথি, আলো, সাজসজ্জা, সব কিছু জমকালো। আমি চুপচাপ এক কোণে বসে খাচ্ছিলাম। হঠাৎ করে রাত 8টার দিকে আমার বাবা মা আমার কাছে এসে দাঁড়ালো। তাদের মুখ দেখেই বুঝলাম কিছু একটা আছে। মা মুচকি হেসে বলল, ইহান, তোকে একটু কথা বলবো। বাবা পাশে বসে গম্ভীর গলায় বললেন, তোর বোনের একটা বাড়ি দরকার। আমি তখনও ব্যাপারটা সহজভাবে নিলাম। বললাম, আচ্ছা, দেখা যাবে। এখন তো অনেক ফ্ল্যাট পাওয়া যায় ঢাকাতে। মা তখন একটু কাছে ঝুঁকে ধীরে বলল, আমরা চাই তুই তোর বাড়িটা ওর নামে লিখে দে। আমি ভেবেছিলাম আমি ভুল শুনেছি। কিছুক্ষণ চুপ করে থাকলাম। ভাবলাম তারা হয়তো মজা করছে, কিন্তু না, তারা একদম সিরিয়াস। মা বলতে শুরু করলো, লাবণী নতুন সংসার করবে, তার নিজের একটা জায়গা দরকার। সে এখন কিনতে পারবে না, কিন্তু আসল কথা ছিল একটাই, আমি একা, তাই আমার কোনো বাড়ির দরকার নেই। আমার জিনিসটাই নাকি আগে দিতে হবে। আমি শান্তভাবে বললাম, না মা, আমি আমার বাড়ি কাউকে দেব না। বাবা সঙ্গে সঙ্গে রেগে গেলেন, আমরা তোর জন্য কিছুই করিনি। আমি সরাসরি বললাম, আপনারা আমাকে টাকা ধার দিয়েছিলেন, আমি শোধ করেছি। ঠিক তখনই লাবণী আমাদের কাছে এসে দাঁড়ালো। লাল বিয়ের শাড়ি পরে, গায়ে গয়না ঝলমল করছে। সে অবাক হয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে? মা তখন একটু জোরেই বলল, যেন আশেপাশের সবাই শোনে তোর ভাই কতটা স্বার্থপর, সেটা এখন বুঝবি। চারপাশের মানুষজন চুপ হয়ে গেল। সবাই তাকিয়ে আছে আমাদের দিকে। লাবণীর চোখে পানি এসে গেল। সে কাপা গলায় বলল, তুই আমাকে তোর বাড়িটা দিবি না? আমি দৃঢ় গলায় বললাম, না, এটা আমার, আমি কষ্ট করে বানিয়েছি। বাবা হঠাৎ চেয়ার ঠেলে উঠে দাঁড়ালেন। এটাই তোর শেষ কথা? তিনি চিৎকার করে বললেন, আজই সিদ্ধান্ত নে, বাড়িটা লিখে দিবি, না হলে আজ থেকে তুই আমাদের কেউ না। মাও রেগে বলল, পরিবার বলে কিছু আছে বুঝলি? আমি তখন আর চুপ থাকতে পারলাম না। আজ আমি নিজের জন্য দাঁড়াচ্ছি। আমি বললাম, কারণ তোমরা কেউ কোনোদিন আমার জন্য দাঁড়াওনি। ঠিক তখনই একটা শব্দ হলো। টেবিলের ওপর রাখা স্টিলের জগটা কেউ জোরে তুলে ধরেছে। গ্লাসে ঢেলে এক তীক্ষ্ণ আওয়াজ হলো। আমি ঘুরে তাকালাম আর দেখলাম বাবার হাত টেনে আমার দিকে এগিয়ে আসছে। বাবার হাতটা যখন বাতাসের ঝাপটা দিয়ে আমার গালের খুব কাছে চলে এলো, আমি চোখ বন্ধ করিনি। ঠিক সেই মুহূর্তে আমার মনে পড়ল পলিটেকনিকে পড়ার সময়কাল, সেই রাতগুলোর কথা,
যখন জ্বরের ঘরেও আমি অন্যের সাইটে রাজমিস্ত্রির যোগালী হিসেবেই কাজ করেছি। শরীরের প্রতিটি কোষ তখন চিৎকার করে বলছিল, নিজের কিছু একটা গড়তেই হবে। বাবার হাতটা মাঝপথেই থমকে গেল। মারার সাহস পেলেন না, নাকি ভরা মজলিসে নিজের সম্মান বাঁচাতে চাইলেন জানি না, কিন্তু তার চোখ দিয়ে যেন আগুন ঝরছিল। হলরুমের পিনপতন নীরবতার মাঝে বাবা দাঁতে দাঁত চেপে বললেন, তোর গায়ের রক্তে আমার অংশ আছে এহতেশাম। এই বাড়িটা তোর একার না, এটা আমাদের বংশের সম্মান। আমি ভিড়ের দিকে একবার তাকালাম। আত্মীয় স্বজনরা এমনভাবে তাকিয়ে আছে যেন আমি কোনো জঘন্য অপরাধ করে ফেলেছি। লাবণী তখন কান্নায় ভেঙে পড়ার নাটক করছে, আর ওর হবু বর পাশে দাঁড়িয়ে বিরক্ত মুখে ঘড়ি দেখছে। দৃশ্যটা একদম সাজানো নাটকের মতো। আমি পকেট থেকে ফোনটা বের করে টেবিলের ওপর রাখলাম। তারপর শান্ত গলায় বললাম, বাবা, সম্মান রক্তে থাকে না, স্বভাবে থাকে। আপনি যখন সুদে আমাকে টাকার ধার দিয়েছিলেন তখন কিন্তু বংশের কথা ভাবেননি। তখন আমি ছিলাম আপনার একজন ক্লায়েন্ট। আজ যখন আমার তিল তিল করে জমানো সম্পদ আপনার দরকার, তখন আমি আপনার ছেলে হলাম। মা এবার তীক্ষ্ণ গলায় চিৎকার করে উঠলেন, মুখ সামলে কথা বল ইহান, আমরা তোর বাপ মা, আমাদের হক আছে তোর ওপর। হক আছে মা, আমি হাসলাম। তবে সেই হাসিতে কোনো আনন্দ ছিল না। আপনাদের দেখাশোনার হক আছে, ভক্তি করার হক আছে, কিন্তু আমার আত্মসম্মান আর মাথার ওপরের ছাদটা কেড়ে নিয়ে অন্যকে উপহার দেওয়ার হক কারো নেই। লাবণী এবার এগিয়ে এলো। ওর ভারী লেহেঙ্গা আর গয়নার শব্দ ছাপিয়ে ওর কণ্ঠস্বর শোনা গেল, ভাইয়া, আমি তোর একমাত্র বোন। তুই কি চাস আমার শ্বশুরবাড়ির লোকেদের সামনে আমি ছোট হই? ওরা জানে আমার একটা নিজের বাড়ি আছে। তুই না দিলে ওরা আমাকে কি ভাববে? আমি অবাক হয়ে ওর দিকে তাকালাম। তার মানে তুমি আগে মিথ্যা বলেছ যে বাড়িটা তোমার? নিজের মিথ্যার দায়ভার কেন আমি নেব লাবণী? পুরো কমিউনিটি সেন্টারে গুঞ্জন শুরু হলো। বাবার ধৈর্য ততক্ষণে শেষ। তিনি লাবণীর শ্বশুরবাড়ির লোকেদের দিকে তাকিয়ে হাত জোর করে বললেন, আপনারা বেয়াদব ছেলেটার কথা শুনবেন না। আমি কথা দিচ্ছি বাড়িটা লাবণীর নামেই হবে। ও না দিলে আমি ব্যবস্থা করব। আমার ভেতরটা ততক্ষণে পাথর হয়ে গেছে। আমি টেবিল থেকে আমার জ্যাকেটটা তুলে নিলাম। চারপাশ থেকে ফিসফাস শুনছি, অকৃতজ্ঞ, টাকা হলে মানুষ এমনই হয়, মা বাবার অবাধ্য। আমি দরজার দিকে হাঁটা শুরু করলাম। ঠিক গেটের কাছে গিয়ে থামলাম। তারপর পেছন ফিরে সবার উদ্দেশ্যে বললাম, আপনারা যারা আমাকে স্বার্থপর বলছেন তাদের সবাইকে দাওয়াত রইল আমার সেই বাড়িতে আসার, তবে অতিথি হিসেবে নয়, সাফল্যের সাক্ষী হিসেবে। আর বাবা, আজ থেকে আপনার দেওয়া ওই 7 লাখ টাকার সুদের ঋণ তো আগেই শোধ হয়েছিল। আজ আপনার সাথে রক্তের সম্পর্কটাও শোধ করে দিয়ে গেলাম। বৃষ্টির ঝাপসা গায়ে নিয়ে যখন মাঝরাতে নিজের বাড়ির সামনে এসে দাঁড়ালাম, বুকের ভেতরটা অদ্ভুত এক আশঙ্কায় মোচড় দিয়ে উঠল। বাড়ির গেটে আমার হাতে লাগানো সেই কামিনী ফুলের গাছটা অন্ধকারে নুয়ে পড়েছে। চাবি বের করে তালা খুলতে গিয়েই হাতটা থমকে গেল। তালাটা বদলানো। আমার নিজের তৈরি করা বাড়িতে আমারই চাবি ঢুকছে না। মুহূর্তেই আমার শরীরে রক্ত মাথায় জড়ে গেল। আমি জোরে জোরে দরজায় ধাক্কা দিতে শুরু করলাম। কিছুক্ষণ পর ভেতর থেকে একটা কর্কশ গলার আওয়াজ এলো, কে? দরজা খুলতে দেখলাম আমাদের গ্রামেরই এক দূর সম্পর্কের চাচা, যাকে বাবা খুব বিশ্বাস করেন। সে লুঙ্গি ঠিক করতে করতে হাই তুলে আমার দিকে তাকালো। তার হাতে একটা পুরনো টর্চ। ইহান, তুই এই অসময়ে এখানে কেন রে বাপ? চাচার গলায় কোনো অপরাধ বোধ নেই, বরং এক ধরনের বিদ্রোহ। আমি ভেতরে ঢোকার চেষ্টা করতেই সে পথ আগলে দাঁড়ালো। শোন ইহান, তোর বাবা সন্ধ্যায় ফোন করে বলে দিয়েছেন যেন কাউকে বাড়িতে ঢুকতে না দিই, বিশেষ করে তোকে। তিনি তো শহর থেকে উকিল নিয়ে আসছেন কাল সকালে। আমি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলাম। বৃষ্টির পানি চুইয়ে আমার চোখের ওপর পড়ছে, নাকি ওটা জল বুঝতে পারলাম না। চাচা, এই জমি আমার দাদির দেওয়া। এই ইটের গাঁথুনি আমার নিজের হাতে করা। বাবা বলার কে? চাচা একটা পানির পিক ফেলে হাসল। দাদি তোকে জমিটা দিয়ে গিয়েছিল ঠিকই, কিন্তু রেজিস্ট্রি কি তোর নামে?
তোর বাবা না তোর বড় অভিভাবক? তিনি তো দাবি করছেন তুই যখন ছোট ছিলি তখন দাদির কাছ থেকে জমিটা তিনি নিজের নামে করিয়ে নিয়েছিলেন। মাথাটা ভোঁ ভোঁ করতে লাগলো। দাদি যখন মারা যান তখন আমি খুব ছোট ছিলাম। দাদি সবাইকে বলে গিয়েছিলেন এই জমি ইহানের। আমি ভাবতে পারিনি বাবা এত বড় একটা চাল আগে থেকেই চেলে রেখেছেন। আমি আর কথা না বাড়িয়ে ওখান থেকে সরে এলাম। তর্ক করে লাভ নেই। পকেট থেকে ফোন বের করে আমার এক বন্ধুকে ফোন দিলাম, যে এলাই এলাকায় দলিলপত্র বা সাব রেজিস্ট্রি অফিসের খবর রাখে। শামীম, আমার দাদির জমির রেকর্ডটা এখনই চেক করতে পারবি? আমি জানি এটা আমার হওয়ার কথা, কিন্তু বাবা দাবি করছে জমিটা ওনার নামে। ফোনের ওপাশ থেকে শামীম কিছুক্ষণ চুপ থেকে বলল, ইহান, সত্যিটা বলবো? তোর বাবা 3 মাস আগে এই জমির মিউটেশন আর রেকর্ড সব আপডেট করিয়েছেন। সেখানে তোর বাবার নামই আছে। আর শুনলাম আজ বিকেলেই তিনি এই জমি তোর বোন লাবণীর নামে দানপত্র করার জন্য সব কাগজ রেডি করেছেন। তার মানে বিয়ের ওই সময় নাটকটা ছিল শুধু আমাকে মানসিকভাবে ভেঙে দেওয়ার একটা কৌশল। আমি বাড়িটা লিখে না দিলেও তারা আইনিভাবে সেটা কেড়ে নেওয়ার সব ব্যবস্থা করে ফেলেছে। আমি স্টেশনের একটা নির্জন বেঞ্চে গিয়ে বসলাম। সামনে রাখা চায়ের কাপ থেকে ধোঁয়া উঠছে। আজ আমার মনে পড়ল 14 বছর বয়সের সেই ইহানকে, যে প্রথমবার ঢাকা এসেছিল। শূন্য হাতে শুরু করেছিলাম, আজ আবার শূন্য হাতেই দাঁড়িয়ে আছি। কিন্তু একটা পার্থক্য আছে, তখন আমি কাজ জানতাম না, আর আজ আমি জানি একটা ইটের উপর আরেকটা ইট কিভাবে বসাতে হয়। আমি শান্তভাবে একটা ডায়েরি বের করলাম। ওখানে আমার বাড়ির প্রতিটা ইটের হিসাব লেখা আছে। কত বস্তা সিমেন্ট লেগেছে, কত ফিট কাঠ লেগেছে, এমনকি রং মিস্ত্রিকে কত টাকা দিয়েছি সব। যদি তারা আমার জমিটা কেড়ে নিতে চায় তবে তারা শুধু মাটিটাই পাবে। আমার রক্ত ঘামে ভরা ঘরটা আমি কাউকে দান করতে আসিনি। হঠাৎ ফোনে স্ক্রিনটা জ্বলে উঠল। লাবণীর মেসেজ, ভাইয়া রাগ করিস না, বাড়িটা তো আমারই হচ্ছে, তুই বরং কাল এসে তোর জামাগুলো নিয়ে যা। আমার শ্বশুরবাড়ির লোকজন কাল ঘর দেখতে আসবে। আমি কোনো উত্তর দিলাম না, শুধু পকেট থেকে একটা দেয়াশলাই বের করে জ্বালালাম। আগুনের শিখাটা বৃষ্টির বাতাসে কাঁপছে, কিন্তু নিভছে না। আমার মাথার ভেতরে এখন শুধু একটা শব্দই ঘুরছে, প্রতিশোধ নয়, পাওনা আদায়। আমি যদি এই ঘর গড়তে জানি তবে সেই ঘর কিভাবে নিজের অধিকারে রাখতে হয় সেটাও আমি জানি। সারা রাত এক ফোঁটাও ঘুমায়নি, কিন্তু শরীরে অদ্ভুত এক তেজ অনুভব করছি। যে মানুষটার হারানো কিছু নেই তাকে ভয় দেখানো পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ। আমি সোজা চলে গেলাম আমার ছোটবেলার বন্ধু রাসেলের গ্যারেজে। ও ট্রাক আর ক্রেন ভাড়ার ব্যবসা করে। এই সাত সকালে আমাকে দেখেও অবাক। ইহান, এই অবস্থা কেন তোর? শরীর তো ভিজে একাকার। আমি ওর কাঁধে হাত রেখে বললাম, রাসেল, তোর সেই বড় ট্রাকটা আর 4 জন বিশ্বস্ত লেবার লাগবে এখনই। কোনো প্রশ্ন করিস না, শুধু বল দিবি কিনা। রাসেল আমার চোখের দিকে তাকিয়ে কিছু একটা বুঝল। ও শুধু মাথা নাড়ল। সকাল 8টা। আমার বাড়ির সামনে তখন 3টে দামি গাড়ি এসে দাঁড়িয়েছে। লাবণী তার নতুন জামাই আর শ্বশুরবাড়ির আত্মীয়দের নিয়ে এসেছে। বাবার মা রাজকীয় ভঙ্গিতে গেটের সামনে দাঁড়িয়ে সবাইকে স্বাগত জানাচ্ছেন। দূর থেকে দেখলাম চাচা গেট খুলে দিয়েছেন। সবাই যখন ড্রয়িং রুমে ঢুকে সোফায় বসছে ঠিক তখনই আমি ট্রাক নিয়ে গেটের সামনে গিয়ে থামলাম। বিকট শব্দে হাইড্রোলিক ব্রেক কষার আওয়াজ শুনে সবাই বেরিয়ে এলো। বাবা ধমক দিয়ে উঠলেন, এখানে কি করছিস অসভ্য ছেলে? খবরদার বাড়ির ভেতরে ঢোকার চেষ্টা করবি না। আমি ট্রাক থেকে নেমে শান্ত গলায় বললাম, ভেতরে আসছি না বাবা, আমি শুধু আমার জিনিসগুলো নিতে এসেছি। লাবণী তো মেসেজ দিয়ে বললই আমার জিনিস নিয়ে যেতে। লাবণী তার ছেলের হাসি দিয়ে বলল, হ্যাঁ, তোর ওই সস্তা কাপড়গুলো স্টোররুমে রাখা আছে, নিয়ে বিদায় হ। আমি হাসলাম, না লাবণী, আমার জামা কাপড় না। আমি বলেছিলাম এ বাড়ির প্রতিটা ইট, কাঠ আর টাইলস আমার নিজের কেনা। আমি সেই জিনিসগুলোর কথাই বলছি। সবার সামনে আমি পকেট থেকে একটা আইনি নোটিশ বের করলাম। আমার এক উকিল বন্ধুকে দিয়ে ভরে এটা তৈরি করিয়েছি। বাবা, আপনি ঠিকই বলেছেন, জমিটা আপনার,
কিন্তু জমির ওপরের এই দালানটা তৈরি করার জন্য আপনি কোনো কন্ট্রাক্ট বা পারমিশন আমাকে দেননি। আইন অনুযায়ী আমি এই দালানটা এখান থেকে সরিয়ে নেওয়ার অধিকার রাখি। আমি যেহেতু রাজমিস্ত্রির কাজ জানি, আমি জানি কিভাবে কোনো ক্ষতি না করে জিনিসগুলো খুলে নিতে হয়। বাবার মুখ ফ্যাকাশে হয়ে গেল। কি আবোল তাবোল বকছিস? আমি লেবারদের দিকে ইশারা করলাম। তারা ট্রাক থেকে হাতুড়ি, ড্রিল মেশিন আর শাবল বের করলো। আমি সোজা গিয়ে বাড়ির মেইন সুইচে হাত দিলাম। অন্ধকার হয়ে গেল পুরো ঘর। এরপর আমি ড্রিল মেশিন দিয়ে ড্রয়িং রুমের সেই দামি ইটালিয়ান টাইলসটার ওপর একটা দাগ কাটলাম, যেটা কিনতে আমি 3 মাস ওভারটাইম ডিউটি করেছিলাম। লাবণীর শ্বশুর অবাক হয়ে বললেন, এসব কি হচ্ছে রহমান সাহেব? আপনি তো বললেন এটা আপনার মেয়ের বাড়ি, এখানে তো যুদ্ধ চলছে। মা চিৎকার করে উঠলেন, ইহান থাম, তুই কি পাগল হয়ে গেছিস? মেহমানদের সামনে আমাদের ইজ্জত মারছিস কেন? আমি হাতুড়িটা শক্ত করে ধরে বললাম, ইজ্জত তো আপনারা কাল রাতেই কমিউনিটি সেন্টারের ওই ভরা মজলিসে নিলাম করে দিয়েছেন মা। আপনারা জমি চেয়েছিলেন, মাটি পাবেন, কিন্তু আমার ঘামের দামে কিনা একটা বালুকণাও আমি আপনাদের ভোগ করতে দেব না। লাবণী এবার কান্না শুরু করলো, কিন্তু এবার আর নাটক নয়, সত্যিকারের ভয় থেকে। কারণ ওর শ্বশুরবাড়ি অলরেডি কানাঘোষা শুরু করেছে যে এই বাড়িতে ল্যাঠা আছে। আমি কাজ শুরু করার নির্দেশ দিলাম। প্রথম আঘাতটা করলাম সেই জানালার গ্রিলে, যেটা আমি নিজের হাতে ওয়েল্ডিং করেছিলাম। বাবা পুলিশ ডাকার হুমকি দিলেন। আমি শান্ত গলায় বললাম, ডাকুন বাবা, আমার কাছে এই বাড়ির প্রতিটা ইটের ভাউচার আর ক্যাশ মেমো আছে। জমির মালিক আপনি হতে পারেন, কিন্তু এই ইমারতের মালিক আমি। ঠিক তখন লাবণীর শাশুড়ি গটগট করে এগিয়ে এলেন। তিনি বাবার দিকে তাকিয়ে বললেন, রহমান সাহেব, আমাদের মিথ্যে বলে এই ঝামেলায় কেন জড়ালেন? এই বিয়ে টিকবে কিনা সেটা আমাদের নতুন করে ভাবতে হবে। পুরো উঠানে যেন বজ্রপাত হলো। লাবণী পাথরের মতো দাঁড়িয়ে রইল। আর আমি তখন ঘাম মুছতে মুছতে নিজের হাতে তৈরি করা প্রথম দেয়ালটার দিকে তাকালাম। শাশুড়ির কথা শুনে লাবণী চিৎকার করে কেঁদে উঠল। ওর সাজানো জগৎটা তাসের ঘরের মতো ভেঙে পড়ছে। বাবা থরথর করে কাঁপছেন, রাগে নাকি অপমানে বোঝা দায়। তিনি আমার দিকে এগিয়ে এসে হাত জোর করলেন, তবে মমতায় নয়, চরম বাধ্য হয়ে। ইহান, তুই কি চাস তোর বোনের বিয়েটা ভেঙে যাক? এই লোকগুলো চলে গেলে সমাজে আমাদের মুখ দেখানোর জায়গা থাকবে না। আমি হাতুড়িটা নামিয়ে রাখলাম। চারপাশটা একবার দেখে নিলাম। আমার তৈরি করা দেয়াল, আমার বসানো কলতলা, এই বাড়িটার মায়া ত্যাগ করা সহজ নয়। কিন্তু আত্মসম্মানের চেয়ে বড় কোনো মায়া পৃথিবীতে নেই। আমি শান্ত গলায় বললাম, বাবা, সম্মান আপনিই হারিয়েছেন। জমিটা আপনার নামে করার সময় আপনি যদি একবার আমাকে বলতেন, তবে আমি হয়তো খুশি মনেই বোনকে এটা দিয়ে দিতাম। কিন্তু আপনারা চেয়েছেন আমাকে নিঃস্ব করে ওকে সুখী করতে। আমি আজ প্রমাণ করতে এসেছি, আপনারা আমার মাথার উপরে ছাদ কেড়ে নিতে পারেন, কিন্তু আমার হাত থেকে কাজ কেড়ে নিতে পারবেন না। লাবণীর শাশুড়ি গটগট করে গাড়ির দিকে যাচ্ছিলেন। আমি তাকে থামিয়ে বললাম, খালাম্মা, একটু দাঁড়ান। আপনার ছেলের সাথে আমার বোনের সংসার হবে কি না সেটা আপনাদের ব্যাপার, তবে এই বাড়ি নিয়ে কোনো ঝামেলা আর থাকবে না। আমি আজই এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। মা অবাক হয়ে আমার দিকে তাকালেন। তাহলে তুই ভাঙচুর করছিলি কেন? ভাঙচুর নয় মা, আমি ট্রাকের দিকে ইশারা করলাম। আমি শুধু আপনাদের ওটা বোঝাতে চেয়েছিলাম যে আমি চাইলে সব ধুলোই মিশিয়ে দিতে পারি, কিন্তু আমি তা করব না। কারণ এই বাড়িতে আমার দাদির স্মৃতি আছে। এই বাড়িটা আমার জীবনের প্রথম বড় অর্জন। আমি পকেট থেকে একটা স্ট্যাম্প পেপার বের করলাম। আমি জানতাম শেষ পর্যন্ত এই পরিস্থিতি আসবে, তাই আগে থেকেই সব গুছিয়ে এনেছিলাম। বাবা, এই স্ট্যাম্পে সই করুন। আপনি আমাকে যে 7 লাখ টাকা সুদে দিয়েছিলেন তার প্রমাণ আর আমার বাড়ি তৈরির খরচের একটা হিসাব এখানে আছে। আজ থেকে এই বাড়ি আর জমি লাবণীর, কিন্তু বিনিময়ে আপনাদের আজ লিখে দিতে হবে যে ভবিষ্যতে আমার কোনো বিপদে বা প্রয়োজনে আপনারা আমার কাছে কোনো দাবি নিয়ে আসবেন না। আমি আপনাদের এই পরিবার থেকে
নিজেকে আনুষ্ঠানিকভাবে মুক্ত করে নিলাম। বাবা কলমটা নিলেন। তার হাত কাঁপছিল। তিনি হয়তো ভাবেননি যে তার বিপদে ভরসা ছেলেটা আজ সত্যিই পর হয়ে যাচ্ছে। তিনি সই করে দিলেন। আমি ট্রাক থেকে আমার সেই পুরনো টুলবক্সটা নামিয়ে নিলাম। লেবারদের টাকা দিয়ে বিদায় করে দিলাম। লাবণী আমার কাছে এসে দাঁড়ালো। ওর চোখে তখন জল। কিন্তু তাতে কৃতজ্ঞতা নাকি হারানো সম্পদের শোক আমি বুঝলাম না। ভাইয়া, তুই কোথায় যাবি? ও খুব নিচু স্বরে জিজ্ঞেস করল। আমি ওর মাথায় হাত রাখলাম। যেখানে কাজ আছে সেখানেই আমার জায়গা। মনে রাখিস লাবণী, পরের জিনিসের ওপর ভিত্তি করে তৈরি করা সুখ বেশি দিন থাকে না। নিজের কিছু গড়ার চেষ্টা করিস। আমি গেটের দিকে হাঁটা শুরু করলাম। আমার পেছনে পড়ে রইল 40 লাখ টাকার বাড়ি, আমার ঘাম আর আমার শৈশব। কিন্তু আমার সামনে পড়ে আছে একটা বিশাল আকাশ। রাস্তার মোড়ে গিয়ে আমি একবার পেছনে তাকালাম। দেখলাম বাবা সোফায় বসে মাথা নিচু করে আছেন। মা গেটের কাছে দাঁড়িয়ে। হয়তো তারা জিতেছে, একটা বাড়ি পেয়েছে, কিন্তু তারা জানে না তারা আজ তাদের জীবনের সবচেয়ে শক্ত স্তম্ভটাকে চিরতরে হারিয়েছে। আমি পকেট থেকে ফোন বের করে একটা মেসেজ টাইপ করলাম আমার বসকে। স্যার, কাল থেকে আমি জয়েন করছি। ঢাকার বাইরে যদি নতুন কোনো বড় সাইটের কাজ থাকে তবে আমাকে দেবেন। আমি নতুন করে শুরু করতে চাই। বৃষ্টি থেমে গেছে। রোদের ঝিলিক পড়ছে রাস্তার উপর জমে থাকা পানির আয়নায়। আমি সে আয়নায় নিজের প্রতিচ্ছবি দেখলাম। একজন রাজমিস্ত্রি, একজন স্বপ্নদ্রষ্টা। নিজের বাড়িটা হারিয়েছি ঠিকই, কিন্তু নিজের সত্তাটাকে ফিরে পেয়েছি। আর এহতেশাম রহমান জানে মাটি আর ইটের অভাব পৃথিবীতে কোনোদিন হবে না। শহর ছাড়ার 3 মাস পার হয়ে গেছে। আমি এখন টেকনাফের এক পাহাড়ি এলাকায় একটা রিসোর্ট তৈরির প্রজেক্টে সাইট সুপারভাইজার হিসেবে কাজ করছি। এখানে কেউ আমাকে চেনে না, কেউ আমাকে স্বার্থপর বলে গালি দেয় না। এখানে আমি শুধু একজন শিল্পী যে পাথরের খাজে প্রাণ প্রতিষ্ঠা করে। সকাল থেকে রোদের তেজ খুব বেশি। মাথায় হেলমেট আর হাতে ড্রয়িং ম্যাপ নিয়ে আমি যখন পাহাড়ের চূড়ায় দাঁড়াই, তখন সাগরের নীল জলরাশি আমাকে মনে করিয়ে দেয় পৃথিবীটা অনেক বড়, আর আমার দুঃখগুলো সেই তুলনায় বালুকণার মতো ছোট। হঠাৎ করে দুপুরে লাবণীর ফোন এলো। 3 মাস পর এই প্রথম। আমি ফোনটা ধরব কিনা ভাবলাম, তারপর কি মনে করে রিসিভ করলাম। ওপাশ থেকে লাবণীর কান্নার শব্দ ভেসে এলো। ভাঙা গলায় সে বলল, ভাইয়া, কোথায় তুই? একবার বাড়ি আসবি? আমি শান্ত গলায় জিজ্ঞেস করলাম, কেন? বাড়ি তো তোরে আছে লাবণী। তোর শ্বশুরবাড়ির লোকজন কেমন আছে? লাবণী হিক্কা তুলে বলতে শুরু করলো, যা শুনলাম তার জন্য আমি প্রস্তুত ছিলাম না। লাবণীর শাশুড়ি আর স্বামী যখন জানল যে আমি বাড়ি থেকে চিরতরের সম্পর্ক ছিন্ন করেছি এবং ভবিষ্যতে আমার থেকে আর কোনো টাকা বা সাহায্য পাওয়ার সম্ভাবনা নেই, তখন থেকেই তাদের আচরণ বদলে গেছে। তারা এখন বাড়িটা বিক্রি করে সেই টাকা দিয়ে ব্যবসা করতে চায়। লাবণী বাধা দেওয়ায় প্রতিদিন ঘরে অশান্তি হচ্ছে। বাবা মা এখন নিরুপায়। তারা যে ছেলেকে পর করে দিয়েছিল, আজ সেই ছেলের অভাব তারা প্রতি মুহূর্তেই অনুভব করছে। বাবা অসুস্থ হয়ে বিছানায়, কিন্তু লাবণীর স্বামী তাকে ডাক্তার দেখানোর প্রয়োজনও বোধ করছে না। আমি চুপ করে সমুদ্রের গর্জন শুনছিলাম। মনে পড়ল সেই রাতের কথা, যখন তারা আমাকে চোর দায়ের মতো বাড়ি থেকে বের করে দিয়েছিল। লাবণী, আমি দীর্ঘশ্বাস ফেলে বললাম, আমি তো আগেই বলেছিলাম পরের জিনিসের ওপর পাওয়া সুখ টেকসই হয় না। তুই বাড়িটা চেয়েছিলি, তুই পেয়েছিস। এখন সেই সম্পদ রক্ষা করার দায়িত্বও তোর। ভাইয়া, বাবা তোকে খুব মনে করে। উনি নাকি রাতে ঘুমাতে পারেন না, শুধু তোর নাম ধরে ডাকেন। আমার বুকটা একবার কেঁপে উঠল। বাবা তো, কিন্তু পরক্ষণেই মনে হলো সেই সুদে টাকা ধার দেওয়ার কথা। আমি বললাম, আমি এখন অনেক দূরে। আমার হাতে অনেক মানুষের রুটি রুজির দায়িত্ব। আমি ফিরব না লাবণী, তবে বাবার চিকিৎসার জন্য আমি প্রতি মাসেই কিছু টাকা পাঠাবো। সেটা বড় ছেলে হিসেবে আমার দায়িত্ব, আর অধিকার হিসেবে নয়। ফোনটা রেখে আমি আমার কাজের দিকে তাকালাম। এই 3 মাসে আমি শুধু সুপারভাইজার থাকিনি, মালিকের বিশ্বাস জিতে নিয়েছি। মালিক আমাকে অফার দিয়েছেন এই রিসোর্টের একটা ছোট্ট শেয়ারের। অর্থাৎ আমি এখন আর অন্যের ইটের ওপর ইট বসাই না,
আমি নিজের সাম্রাজ্য গড়ছি। বিকেলের দিকে পাহাড়ের গায়ে হেলান দিয়ে আমি ডায়েরিতে লিখলাম, ঘর মানে শুধু 4টা দেয়াল নয়, ঘর মানে এক টুকরো শান্তি। যে শান্তি আমি আমার নিজের তৈরি বাড়িতে পাইনি, আজ এই পাহাড়ের নির্জনতায় তা খুঁজে পেয়েছি। আমি জানি লাবণী আর বাবার গল্পটা হয়তো এখানে শেষ হবে না, তারা হয়তো আরো অনেক দাবি নিয়ে আসবে। কিন্তু এহতেশাম রহমান এখন আর 19 বছরের সেই আবেগপ্রবণ ছেলেটা নেই। আমি এখন পাথর কাটতে জানি, আর নিজের মনকেও পাথরের মতো শক্ত করতে শিখেছি। গোধূলির আলোয় দূরে একটা জাহাজ দেখা যাচ্ছে। ওটা যেমন গন্তব্যের দিকে এগিয়ে চলছে, আমিও চলছি। পেছনে ফেলে আসা স্মৃতিগুলো এখন আর আমার বোঝা নয়, ওগুলো আমার শক্তি। টেকনাফের সেই রিসোর্ট প্রজেক্ট এখন শেষ পর্যায়ে। পাহাড়ের গায়ে দাঁড়িয়ে থাকা এই স্থাপত্যটি এখন এলাকার অন্যতম আকর্ষণ। আমার নাম এখন আর শুধু ইহান বা রাজমিস্ত্রি নেই, লোকে আমাকে চেনে এহতেশাম রহমান, একজন স্বনির্ভর কন্ট্রাক্টর হিসেবে। কিন্তু হৃদয়ের এক কোণে একটা ক্ষত তখনও চিনচিন করত। সেই ক্ষতটা সরানোর সুযোগ এলো এক বর্ষণমুখর সন্ধ্যায়। একটি অপ্রত্যাশিত চিঠি। লাবণী এবার ফোন করেনি, একটা হাতে লেখা চিঠি পাঠিয়েছে। চিঠির কাগজটা জায়গায় জায়গায় ভেজা, হয়তো ওর চোখের জলে। সে লিখেছে, ভাইয়া, বাড়িটা আজ বিক্রি হয়ে যাচ্ছে। দেনার দায়ে বাবা একদম ভেঙে পড়েছেন। আমার স্বামী আমাদের সবাইকে ছেড়ে চলে গেছে। তোর সেই স্বপ্নের বাড়িতে আজ অন্য কেউ এসে সাইনবোর্ড ঝুলিয়ে দিয়েছে। তুই ঠিকই বলেছিলি, পরের জিনিসের ওপর করা অহংকার টেকে না। আমাদের ক্ষমা করিস না, শুধু একবার এসে বাবাকে দেখে যা। আমি চিঠিটা ভাঁজ করে পকেটে রাখলাম। আমার হাতে তখন নতুন একজোড়া চাবি। সেই পুরনো আঙ্গিনা। 2 দিন পর আমি আবার আমার সেই গ্রামে ফিরলাম। 3 বছর আগে যে রাস্তা দিয়ে জ্যাকেট কাঁধে নিয়ে বেরিয়ে গিয়েছিলাম, আজ সে রাস্তায় আমার নিজের গাড়িটা এসে থামল। বাড়ির সামনে বড় করে সাইনবোর্ড লাগানো, বিক্রয়যোগ্য। গেটের সেই কামিনী গাছটা অযত্নে মরে গেছে। ড্রয়িং রুমে ঢুকে দেখলাম বাবা জরাজীর্ণ একটা সোফায় শুয়ে আছেন। আমাকে দেখে তিনি উঠে বসার চেষ্টা করলেন, কিন্তু পারলেন না। ওনার চোখের দৃষ্টি এখন ঝাপসা। মা এক কোণে বসে চাল ঝাড়ছিলেন। আমাকে দেখে ওনার হাতের কলটে মাটিতে পড়ে গেল। ইহান, তুই এসেছিস বাপ? মা হাউমাউ করে কেঁদে উঠলেন। আমি শান্তভাবে বাবার মাথার কাছে গিয়ে বসলাম। লাবণী এক কোণে দাঁড়িয়ে মাথা নিচু করে আছে। ওর সেই জাঁকজমক লেহেঙ্গা বা গয়না আজ নেই, আছে শুধু একরাশ গ্লানি। আমি পকেট থেকে একটা খাম বের করে বাবার সামনে রাখলাম। বাবা কাঁপা কাঁপা হাতে খামটা খুললেন। ভেতরে সেই বাড়ির দলিল, যেটার জন্য একদিন আমাকে ত্যায্য করা হয়েছিল। তবে দলিলের উপর এবার বড় বড় অক্ষরে লেখা, ক্রেতা এহতেশাম রহমান। পুরো ঘর নিস্তব্ধ হয়ে গেল। বাবা অবাক হয়ে আমার দিকে তাকালেন। আমি বললাম, বাড়িটা আজ নিলামে ওঠার কথা ছিল। আমি মার্কেট প্রাইজের চেয়ে বেশি দাম দিয়ে এটা কিনে নিয়েছি, কারণ এই ইটের ভেতরে আমার ঘাম মিশে আছে। আমি এটাকে হাতছাড়া হতে দিতে পারি না। লাবণী কাপা গলায় বলল, তাহলে তুই কি আমাদের বের করে দিবি ভাইয়া? আমি হাসলাম, না, এই বাড়িটা এখন আমার, আর মালিক হিসেবে আমি ঠিক করেছি এখানে আমার বৃদ্ধ বাবা মা থাকবেন। তবে একটা শর্তে, এ বাড়ির কোনো অংশ কেউ কোনোদিন কারো নামে লিখে দিতে পারবে না। এটা আমার পরিশ্রমের চিহ্ন, এটা এভাবেই থাকবে। মা আমার হাত ধরে ডুকরে কেঁদে উঠলেন। আমাদের মাফ করে দে ইহান, আমরা তোকে চিনতে ভুল করেছিলাম। আমি ওনার হাতটা সরিয়ে দিয়ে জানালার দিয়ে বাইরের আকাশটার দিকে তাকালাম। বললাম, ক্ষমা তো অনেক আগেই করে দিয়েছি মা, তবে সে আগের ইহানটাকে আর কোনোদিন ফিরে পাবেন না। যে ইহান আপনাদের কথায় জান দিয়ে দিত, সে মরে গেছে সেই রাতে, যে রাতে আপনারা আমাকে পর করে দিয়েছিলেন। আজ যে আপনাদের সামনে দাঁড়িয়ে আছে, সে কেবল একজন সফল মানুষ, যে তার দায়িত্বটুকু পালন করতে এসেছে। সন্ধ্যায় আমি আমার গাড়ি নিয়ে আবার টেকনাফের উদ্দেশ্যে রওনা দিলাম। পেছনে পড়ে রইল আমার গড়া সেই বাড়ি, যেখানে এখন আর কান্নার শব্দ নেই, আছে একরাশ স্তব্ধতা আর অনুশোচনা। আমি আর ফিরে তাকালাম না, কারণ আমি বুঝেছি জীবন মানে একটা জায়গায় থমকে থাকা নয়। নিজের বাড়িটা ফিরে পেয়েছি ঠিকই, কিন্তু আমার আসল ঘর
এখন আমার আত্মসম্মান আর আমার কাজ। রাস্তার দুপাশে সারি সারি গাছগুলো যেন আমায় স্যালুট দিচ্ছে। আমি জানি কাল সকালে আমি যখন নতুন কোনো সাইটে গিয়ে দাঁড়াবো, তখন আবার এক নতুন স্বপ্নের ইমারত গড়া শুরু হবে। আমি ইহতেশাম রহমান। আমি ঘর হারাইনি, আমি নিজেকে খুঁজে পেয়েছি। সমাপ্ত।